আচ্ছা, আমরা শর্ট প্রশ্নে পরবর্তী আমি ম্যাডামরা খুব শীঘ্রই তোমাদের এমনিতেই দিয়ে দেবে, কোনো টপিও করা লাগবে না, আশা করি এমনিতেই দিয়ে দেওয়া হবে। কাজ চলতেছে, আমার এই প্রশ্ন তো চলতেছে। আর একটা পার্ট হচ্ছে অলরেডি আমি রাইট করি তো। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। বই কেনা লাগবে না, হ্যাঁ একটা গ্রুপে আমি সব ডিটেইলস দিয়ে দিয়েছিলাম। ওই স্যার হাফিজুর রহমানের থেকে হয়েছে, ওই ওনার সাথে যোগাযোগ করুন। আমার সাথে ওনার কোনো পরিচয় না, ওনারাই আমার কি ভালো জানেন বিজনেসে ওরা জাস্ট ওনাদের সাথে আমি একটা গ্রুপে অ্যাড দিয়ে নিই, মানে সব হবে। ওই যে ওর সাথে তো উনি অ্যাডমিন না, এটা না অ্যাডমিন হয়, অ্যাডমিন কে ওই অ্যাডমিন লাগে না, অ্যাডমিন লাগে না, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দেব। আচ্ছা নেক্সট কোশ্চেন করব না স্যার। আচ্ছা 18 নম্বর কোশ্চেন দেখো, প্রশিক্ষণ পরিকল্পনা। আমি এটা 18 নম্বর কোশ্চেন, প্রশিক্ষণ পরিকল্পনা। প্রশিক্ষণ পরিকল্পনা কি? আর তোমরা সবাই যদি না পারো একান্ত আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি সব ব্যবস্থা করে দিই। এইটা তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি না, তাহলে তুমি তো যোগাযোগ করলে তার অন্য দিকের মধ্যে আমি চলে এসেছি। আচ্ছা প্রশিক্ষণ পরিকল্পনাটা কি? আমাদের এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কাজেরই একটা প্ল্যানিং থাকে, একটা পরিকল্পিত রূপরেখা থাকে। অর্থাৎ প্রশিক্ষণ যে আমি দেব, প্রশিক্ষণটা কোন মাফিক হবে, কিভাবে যাবে, প্রশিক্ষণের প্রথম থেকে শেষাংশ একবারেই তো তোমাকে মাঠে নামিয়ে দিবে না, একবারেই তো তোমার প্র্যাকটিস বাদে তো যে কোনো জায়গায় অংশগ্রহণ করাবে। তো প্রশিক্ষণ পরিকল্পনা আছে কোনো কাজের পূর্বেই, ওই ধরো এখানে যেগুলো আমি শিখলাম সেগুলো তোমাকে মাঠে যে অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করাটাই হচ্ছে প্রশিক্ষণ পরিকল্পনা। যা যা তোমাকে আমি শিখালাম, যা যা তুমি শিখলে সেগুলো তুমি জায়গা মতো যে অ্যাপ্লাই করে দেখানোটাই হচ্ছে প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী কাজ। কিন্তু প্রশিক্ষণ পরিকল্পনাটা কি? যে কোনো কাজ করার পূর্বেই যে প্রস্তুতিমূলক আমরা যা জানি বা শিখি বা যে টেকনিক গুলো আমি মাথার মধ্যে ধারণ করি সেগুলো হচ্ছে প্রশিক্ষণ পরিকল্পনা। প্রশিক্ষণটা কিন্তু ব্যবহারিক একটা দিক, এর আগে একদিন আমি বলেছিলাম প্রশিক্ষণ একটা ব্যবহারিক দিক। ব্যবহারিক দিক মানে কি বলতো? প্রশিক্ষণ ব্যবহারিক কথা, এখন তো ডিগ্রি কমপ্লিট না সবাই, সব কথা না বোঝা যায় তাহলে তো বিশাল বাস্তব জ্ঞান যেটা আমার স্যারে বলছিল যে খেলার মাঠে গেলে বড় একটা খেলার মাঠ দেখতে পাবো, ক্লাসে বলছিল। আমি যদি খেলার মাঠে যে দেখি যে একটা পুকুর, তাহলে হলো? তাহলে হলো না। ওখানে যে যেটা তাত্ত্বিকে যেটা শিখবো, প্র্যাকটিক্যালি যেন সেটা মিলে, সেটাই হচ্ছে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণটা হচ্ছে আমার এমন একটা বিষয় তাত্ত্বিক ভাবে শিখলাম কিন্তু প্র্যাকটিক্যালি সেটা আমার মেলা লাগবে, এটাই হচ্ছে প্রশিক্ষণের মূল কাজ। নমনীয়তা কি? এর আগে আমি একটা জিনিস শিখিয়েছিলাম কিন্তু হচ্ছে সহনশীলতা। আর নমনীয়তা কি? নমনীয়তা কি? আচ্ছা খেলার ধরো নমনীয়তা, আমরা অনেক সময় কথা পারপাসই বলি, তোর মধ্যে কোনো নমনীয়তা নেই। আমরা অনেক সময় একজন আরেকজনকে বলে দিই তোর মধ্যে কোনো নমনীয়তা নেই। নমনীয়তা মানে সহনশীলতারই একটা পূর্বভাব। নমনীয়তাটা কি? যে আমি একটা কঠিন কথা বললাম বলে তুমিও আমার একটা কঠিন কথা বলে দিলে, এরকম একটা স্বাভাবিক কথা। তাহলে নমনীয়তা হচ্ছে সহনশীলতার একটা পূর্বভাব। সহনশীল হচ্ছে সামগ্রিক দিক, ধৈর্য সহ্য করা। আর নমনীয়তা হচ্ছে মনে করো যে ও যতটুকু চাপ প্রয়োগ করলো তার থেকে কম চাপ প্রয়োগ করাটা হচ্ছে নমনীয়তা। সাপোজ আমি দেখলাম ফুটবল খেলতেছি, খেলতে খেলতে ও আমার এমন জোরে একটা পাই মারলো যে আমি পড়ে গেলাম। এখন আমি এটা সহ্য না করে এবার ওর তো চান্স পাইছে, ওরে এমন মারা মারলাম যে পা ভেঙেই গেল। তাহলে তোমার কোনো নমনীয়তা নেই। নমনীয়তার বিষয়টা হচ্ছে তোমার ভিতরে কতটুকু ধৈর্য ক্ষমতাটা আছে। তুমি ওর, আমার প্ল্যান থাকবে যে ওর কাছ থেকে সময় ধৈর্য ধারণ করে সবকিছুই শুনে মেলে আমি ওর কাছ থেকে উইন হব। আমার কিন্তু শারীরিক শিক্ষার মূল টিমটাকে যে কিছু কিছু টেকনিক অবলম্বন করা, প্র্যাকটিস আর টেকনিক। একটা প্রশ্ন আছে 14 কি 13 নম্বর প্রশ্ন। টেকনিক হচ্ছে পদ্ধতি আর প্র্যাকটিস হচ্ছে খেলার ভিতরে যে সব টেকনিক অবলম্বন করে
ওর থেকে বের হয়ে তোমাকে গোল করে নেওয়া, গোল মানে কি জয়ী হয়ে যাও। তাহলে টেকনিক হচ্ছে পদ্ধতি। আর ফুল পদ্ধতিটা কেমন, যে ক্রিকেট খেলতে নামতেছি, আমার 11টা প্লেয়ার লাগবে, আমার ব্যাট লাগবে, বল লাগবে, এগুলো সুন্দর করে ব্যবহার করবো। কিন্তু টেকনিক ট্যাকটিক্সটা কি, তুমি ক্রিকেট খেলার ভিতরে পরিবেশ অনুযায়ী একটা ব্যাটারের কখন নামাচ্ছে, একটা বলারের কখন নামাচ্ছে, এই পরিকল্পনা অনুযায়ী ভিতরে যে গুণগত মান রক্ষা করে আমরা ফলাফল নিয়ে, সেটা হচ্ছে ট্যাকটিক্স। একটু আগে আমি বললাম, বই থেকে আরো ভালো করে পড়ে নিবা বা অনলাইনে সার্চ দিবা। তো নমনীয়তা বিষয়টা কেমন, তাহলে তোমাকে সহ্য করতে হবে, নমনীয় হতে হবে। হ্যাঁ, যে আমি একটা জিনিস ও আমাকে মারলো, আমি ওই মাইরটা খেয়েও যখন আমি ফাইনালি জিতে যাব, তখন ওকে শোনাবো কিন্তু আমার খুব চান্সে ভাই মারছিলি, ফাইনালি তুমি পারবে ধীরেও তো হারবে। মানে বিষয়টা এরকম, নমনীয়তা তোমার কি এমন একটা ধৈর্য ধারণ ক্ষমতা, যা সহ্য টহ্য করে তুমি ফাইনালি উইন হওয়া। কথা বোঝা গেল, যে সে এক পর্যায়ে তুমি যেন এর এই কথাটাকে রিভাইভ দিতে পারো, যে তুমি যা বলছিলে ওই দিনকার কথা মনে করো তুমি কি করেছো, আমরা যেন কিছু বলা না লাগে, বিষয়টা এরকম। তাহলে নমনীয়তা তাকেই বলবো যে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে ধৈর্য সহ্য করার একটা পূর্বাভাস। পুরুলি ধৈর্য সহ্যের সংজ্ঞা আলাদা, নমনীয়তা হচ্ছে তোমাকে ধৈর্য সহ্য করতে হবে, ফলে বিনিময়ে তোমাকে কি হবে, একটা ফিডব্যাক রেজাল্ট যেন তুমি উইন করতে পারো, গোল করতে পারো। এরপর কন্ডিশনিং, 20 নম্বর প্রশ্নের কন্ডিশনিং কি? আচ্ছা, আমি এমনিতে জানি যে কন্ডিশন মানে কি, কন্ডিশন মানে অবস্থা, অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে কন্ডিশন। কাকে বলবো কন্ডিশন, কাকে বলবো? অবস্থাটা কি, আমি এখন বৃষ্টি হচ্ছে, চরম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দিয়ে ছাতা মাথায় হেঁটে যাবো না দাঁড়িয়ে থাকবে? তো তোমার ব্যবস্থায় দেখতেছি যে খুব বৃষ্টি আছে, আমি দাঁড়িয়ে থাকাই উত্তম হবে। তো আমার ওই রকম বিভিন্ন খেলাধুলার মাঝেও ওইরকম পরিস্থিতি আছে, যে আমি এই পরিস্থিতিতে কি করব, এই কি কর্মটাই হচ্ছে। অনেক সময় আমি ফুটবল খেলতে গেলাম, খেলার মাঝখান থেকে আমি শুট করে গোল দিতে চাইলাম, আর পাস করে করে অ্যাটাক করে গোল দিতে চাইলাম, কোনটা কারে? আমার পাস করে করে যাওয়াই উত্তম পন্থা। তাহলে কন্ডিশন, পরিস্থিতির উপর, খেলাধুলার প্রত্যেকটা বা শারীরিক শিক্ষায় তোমার পরিস্থিতির উপরে ডিসিশন নিতে, যে মানে কি করবা, পরিস্থিতিটা কেমন, এই পরিস্থিতিটা তুমি কিভাবে মোকাবেলা করবা, সেটাকেই বলবো হচ্ছে কন্ডিশন। কন্ডিশন মানে অবস্থা, আর ইংরেজিতে কন্ডিশন মানে কি, তাহলে বন্ধু কি কন্ডিশন, কি অবস্থা, এটা ইংরেজি বাংলায় হচ্ছে কন্ডিশনিং। ঠিক আছে, তাহলে কন্ডিশনিং বিষয়টা কিরকম, যে অবস্থার পরিপ্রেক্ষিতে তুমি কি ব্যবস্থা নেবে, অর্থাৎ একটা পরিস্থিতি তুমি কিভাবে মোকাবেলা করবে, সেটা হচ্ছে কন্ডিশনিং। মনে থাকবে, কথাগুলো শুনলেই তোমরা সিনিয়র করতে পারবে। এর একটা প্রশ্ন আছে 21 নম্বর, শক্তি সহনশীলতা। শক্তি সহনশীলতা কি? শক্তি মানে তো শক্তি বুঝেই, আর সহনশীলতা মানে ধৈর্য ধারণ, স্বভাব মেনে নেওয়া। সহনশীলতা মানে ধৈর্য ধারণ করা, মেনে নেওয়া, তারপর করলে তুমি এটা মেনে নিছো, সেটাই হচ্ছে সহনশীলতা। তাহলে শক্তি সহনশীলতা, এখন দেখছো যে খেলার মাঠে আমি হচ্ছে একজনের থেকে শক্তি বা মানে শক্তি সামর্থ্যে দুর্বল, আর ও আমার থেকে শক্তি সামর্থ্যে বেশি। তাই বলে ওকে থেকে ভয় পেয়ে খেলা ছেড়ে দিয়ে চলে আসতে পারবো না, সেটা কি করবো? বা একটা জায়গায় দেখছো যে তুমি 5 জনের ভিতরে তুমি লম্বাই ছোট, ওরা 4 জন লম্বাই বড়, তাই বলে কি তুমি ওদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওই 4 জন লম্বাই কিছু পারেনি, যে বেঁচে ছিল ওই পারছে? আছে না, এরকম আছে না, লিওনেল মেসি কি খুব লম্বা না, অথচ এবার সর্বোচ্চ গোলদাতা থাকে লিওনেল মেসি, 20টা মানে টোটাল হচ্ছে 9টা মনে হয় বলে এমবাপ্পে এখনো যায়নি, একটা গোল আছে টোটাল। আর এমনি এই বিশ্বকাপে এখনো লিওনেল মেসি একটা ওয়ান আপ রয়েছে। তো লিওনেল মেসি তো লম্বাই বেশি না, তারপরে এই যে ইয়ার কি ওর নাম কি, হল্যান্ড, হল্যান্ড কত লম্বা, ও গোল দিচ্ছে, কিন্তু তারপরে ও লম্বা 6 ফুট 6 ইঞ্চি, মানে কি বিশাল ব্যাপার। তো উচ্চতা দেখে, শক্তি দেখে ভয়ভীতি পেয়ে তুমি একটা হাল ছেড়ে দিবা, সেই বিষয়টা না। শক্তি সহনশীলতা হচ্ছে তুমি দুর্বল বিধায় তুমি যে একটা জিনিস ছেড়ে দিয়ে চলে আসবা, তা না। আমার আছে না অনেক দুর্বল ছোট, কিন্তু দেখবো যে দৈর্ঘ্য প্রস্থ বড় থেকে
তার ফলাফলই ভালো। তো শক্তি সামর্থ্য হচ্ছে একটা এমন বিষয় যা তোমার মানসিক ভাবে ওই জিনিসটার ভিত্তি স্বরূপ নিজেকে ওই ওই শক্তি সামর্থ্যে সহনশীল হিসেবে গড়ে তোলা। ঠিক আছে, তুমি কোনো দুর্বলতা না ভেবে নিজেকে ওইভাবে গড়ে তোলো। প্রশ্নের মধ্যে প্রশ্ন চলে আসছে, প্রশ্নগুলো তুলে নিও, আবার এমনিতে তোমাদের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো অফিসে একটু যোগাযোগ করো, ম্যাডামদের সাথে যোগাযোগ করো। আচ্ছা, অব্যাহত ব্যায়াম। আমি ক্লাস হলে দেখা হবে। আলাদা ঢাকা আচ্ছা ক্লাস টেন নাই না দেখা হবে। এখন আর I am just in one subject কারণ ঠিক আছে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্টিভ ছিল। আচ্ছা, পরবর্তী আমরা একটা কোশ্চেন ছিল সেটা 23 নম্বর কোশ্চেন। আমি যদি প্রশ্নগুলো গত ক্লাসে লিখে দিয়েছিলাম আমি আলোচনা করতেছি। 22 হ্যাঁ 22 নম্বর সব 22 তো চলে যাবে। যাই হোক, অব্যাহত ব্যায়াম আমরা আসবে না, যে প্রশ্নটা সেটা হচ্ছে 22 নম্বর ধরো অব্যাহত ব্যায়াম। অব্যাহত ব্যায়াম কি? প্রশ্নের মধ্যে প্রশ্ন চলে বয়স অপরাধ ব্যায়াম কি? আচ্ছা, একটা লেখছিলাম অব্যাহত ব্যায়াম আর একটা হচ্ছে সব্যাহত ব্যায়াম। সব্যাহত ব্যায়াম। তো অব্যাহত ব্যায়াম হচ্ছে যে ব্যায়াম 5 মিনিট ধরে করা হয় বা 5 মিনিটের অতিরিক্ত নয়, যে ব্যায়াম 5 মিনিটের মধ্যে করা হয়ে থাকে, অথবা যে ব্যায়াম অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয়ে থাকে। এখানে তোমাদের একটা মানে অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয়ে থাকে। তোমরা বইয়ে ইয়ে করে দেখবা যে যে ব্যায়াম অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে অক্সিজেনটা কম সময় ধরে ধারণ করা হয়। 5 মিনিট মানে কেমন, যে একটু 5 মিনিট ধরে 5 মিনিটের কম মানে কি 1 মিনিট 1.5 মিনিট 40 সেকেন্ড এরকম আমরা কিন্তু নিঃশ্বাস বন্ধ রাখতে পারি। এরকম বিষয়গুলোতে অব্যাহত ব্যায়াম সংখ্যাটা কি, যে অব্যাহত ব্যায়াম যে ব্যায়াম 5 মিনিটের কম অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয়ে থাকে তাকে অব্যাহত ব্যায়াম বলে। আর সব্যাহত ব্যায়াম কি, যে ব্যায়াম 5 মিনিটের ঊর্ধ্বে, যেমন ঘন্টা ব্যাপী দৌড়ানো, ওয়ার্ম আপ করা, সাঁতার কাটা, অনেকক্ষণ ধরে সাইকেল রাইড করা, এই যে অনেকক্ষণ ধরে যেসব ব্যায়ামগুলো করা হয় সেটাকে বলবো আমরা সব্যাহত ব্যায়াম। আর অব্যাহত ব্যায়াম কি 5 মিনিটের কম, যেখানে অক্সিজেন বা বাতাসের অনুপস্থিতি খুব কম থাকে, সেই জায়গাটাকে বলবো আমরা অব্যাহত ব্যায়াম। ঠিক আছে। আচ্ছা, প্রশিক্ষণ চাপ কি? তারপরে 23 নম্বর প্রশ্ন চলে গেল, প্রশিক্ষণ চাপ। প্রশিক্ষণ চাপ কি এই প্রশ্নটা আমাদের মনে হয় আসছিল কিনা। প্রশিক্ষণ চাপ কি? প্রশিক্ষণ তো আমরা এর আগেই বললাম যে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা খেলা, যে কোনো একটা ইভেন্ট আমাদের রানিং, সেটার উপর আরো দৃঢ় বা বাস্তবিক জ্ঞান দেওয়ার পদ্ধতি হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানে কোনো একটা বিষয় ব্যবহারিক ভাবে শিখিয়ে দাও, বাস্তব ভাবে বুঝিয়ে দাও। কিন্তু প্রশিক্ষণ চাপ হচ্ছে এই জিনিসটা তোমাকে করতেই হবে, মানসিক এবং দৈহিক ভাবে তোমাকে শেষ নামাইতেই হবে। প্রশিক্ষণ চাপটা কি, প্রেসার, এটাকে এটাকে বলে লার্নিং প্রেসার বা এক্সপেরিয়েন্স অফ প্রেসার। প্রেসারটা হচ্ছে এমন যে তোমাকে একটা ধারাবাহিক সুচারু স্টাইল আছে, এটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে প্রশিক্ষণ চাপ। সমাধান তোমাকে করতে হবে। তোমার ক্রিকেট খেলাই বলো বা ফুটবল খেলাই বলো বা যেসব আউটডোর খেলা আছে, খেলাধুলো কয়েক প্রকার। যদি প্রশ্ন আছে খেলা কয়েক প্রকার, তাহলে কি লিখবা? প্রশ্নটা আসতে পারে খেলা কয়েক প্রকার, 2 প্রকার, ইনডোর আউটডোর। আর যদি বলে ব্যায়াম কত প্রকার, সাধারণ ব্যায়াম আর বিশেষ ব্যায়াম। আজকে তো ব্যায়াম দুটো আলোচনা করা হয়েছে তোমরা আসার আগে। খেলাধুলো যদি জিজ্ঞাসা করে কয় প্রকার, 2 প্রকার। আবার খেলাধুলো 4 প্রকার আছে, কিন্তু মূলত 2 প্রকার। কি কি? ইনডোর আউটডোর। ইনডোর মানে কি, যেগুলো ভেতরে বসে বা 12 পায়ের স্ট্রেস, 12টার মুভমেন্ট 12 পায়ের কম, হ্যাঁ, যেগুলো আমার দেহটা ওইভাবে মুভমেন্ট হয় না, ফরওয়ার্ডিং হয় না, এটা মাথায় রাখতে হবে। খেলাধুলার মাঠে যে ব্যাপারটা সেটা আউটডোর। এটা কি আউটডোর মানে বসে থাকা না। যেমন আমি যদি বলি লুডো খেলা, এটা কি খেলা? তোমাদের পরীক্ষায় আসবে যে 5টি ইনডোর গেমের নাম লেখো, তখন কি করবা? যদি বলে যে 5টি ইনডোর গেমের নাম লেখো, কি কি দিবা? হ্যাঁ, লুডো, ক্যারাম, দাবা, কার্ড খেলা, তারপরে এরকম যে খেলা আছে, বসে থেকে খেলা, তারপরে টেবিল টেনিস, এটাও হচ্ছে তোমার সিআর করা যাবে।
ইনডোরের ভিতরে যাবে র্যাকেট ফেদার যখন 12 এর বেশি ওটা আউটডোরের মাঠে হবে। ঠিক আছে? তো ইনডোর চিন্তা করবা আর আউটডোর খেলাধুলা যদি বলে 10টি আউটডোর খেলার নাম জানি তো অনেক আছে। তোমার মাথায় খারাপ হয় কিন্তু আসে এখন যদি ভাই স্যার 10টা খেলার নাম তো পড়া নেই। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাকে বেসিক্যালি নিজে দেখতে হবে। হ্যাঁ, তো 10টা খেলার নাম যদি না লিখতে পারেন তাহলে একটা স্যারের দ্বারা কিছু হবে না। হ্যাঁ, কারণ আপনারা এখন ডিগ্রি বেশিরভাগই মাস্টার্স পাস। তো আপনারা যদি 10টা খেলা না লিখতে পারেন তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে? তাহলে প্রশিক্ষণ চাপনি একটা কোন একটা বিষয়ে বাস্তব জ্ঞান দেওয়া যে মানে করতেই হবে বা পালন করতে হবে, এটা সমাধান করতে হবে, সেটার উপরে বাস্তব প্রশিক্ষণের যে নীতিটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে প্রশিক্ষণ চাপ। এরপরে একটা প্রশ্ন আছে, সমগতির সমকোষণ কি? সমগতির সমকোষণ আমরা একটা জিনিস আপনাকে বোঝাই, সমগতি মানে কি সমান গতিতে চলে। হ্যাঁ, ধরেন আমার একটা দুইটা মানে লোক পাশাপাশি যাচ্ছে, মানে একজন দাঁড়ালো একজন আপ ডাউন হলো, এরকম না, সমগতি হচ্ছে এক সমান গতিতে যাবে। রেল লাইনের গতিটা আমরা বলতে পারি, রেল লাইনের দুটো চাকা আছে সমান, এটা সমগতির উদাহরণ বা সমান্তরাল রেখার উদাহরণ এটা হতে পারে। যদিও বক্র দায় অনেক সময় কিন্তু সমগতিতেই দেখা হয়। তো সমগতির সংকোচন হচ্ছে আমার যেমন ভাবে যে কোনো জিনিসে অ্যাটেন্টিভলি অংশগ্রহণ করা যারা সমতা বজায় রেখে আগাইতে পারে। যেমন জিনিসটার উদাহরণ কেমন, আমি ক্রিকেট খেলতেছি, হ্যাঁ, ধরো একটা মাঠে আমি অলরেডি ক্রিকেট খেলতেছি, কিছু সময় হেভি দৌড়াচ্ছি, কিছু সময় হেভি কম দৌড়াচ্ছি, এটা করা যাবে। আমার যেটা প্রয়োজন সমগতি, যেটা আমার দেহটা অঙ্গ সংকোচনটা সেইভাবে অ্যাপ্লাই করতে হবে, যেটা করলে আমার ধারাবাহিকভাবে সমতা বজায় থাকে। যেমন আস্তে দৌড়াইলে আমি টানা উঠে যাবো, আর জোরে দৌড়াইলে আমি ক্লান্ত হয়ে যাবো। মানে ব্যাট জোরে দৌড়িয়ে যে আমার ব্যাটে দাঁড়াবো, আমার ফিটনেসটা নাও ঠিক থাকতে হবে, হাঁপিয়ে যাবো, তাই না? বুঝেন কথাগুলো, সাইকোলজিক্যালি নেন যে আমি রান আউট, একটা রান নিতে গেলাম, যদি আস্তে দৌড়ে যাবে কি হবো, রান আউট হয়ে যাবো না? আমাদের কিন্তু মূলত খেলাধুলো নিয়েই কথা, সেটা যদি না বুঝেন তাহলে সমস্যা। মূলত এই পার্টটা হচ্ছে কি খেলাধুলা, এটা দিয়ে আমি উদাহরণ বেশি দিই। এখন যদি এটা না বুঝেন তাহলে কিন্তু সমস্যা। ক্রিকেট খেলা দেখবেন, ক্রিকেট খেলায় কয়জন প্লেয়ার থাকে? ভাই ভাবে ধরা হবে কে? 11 জন থাকে, হ্যাঁ? ফুটবলে 11 জন, ক্রিকেটেও 11 জন। তো মাথায় রাখবেন। তো দেখা যাচ্ছে যে আপনি ক্রিকেট খেলায় তো একদম ব্যাট দিয়ে টাচ করলে বল চলে গেলে তো রান নেওয়া হয় এক পৃষ্ঠা থেকে আরেকজন, যে ব্যাটিং ছিল ও আবার এই পাশে আসে আর বিএল বসে যায়। কারণ আপনি আস্তে আস্তে দৌড়াচ্ছেন, ওই বল ধরে আপনার স্ট্যাম্পে মেরে দিল পৌঁছানোর আগে, সেটাকে বলে রান আউট। প্রশ্ন আছে রান আউট কি, পয়েন্ট কি, কত ভাবে আউট হয়, এগুলো আছে। তো আপনি আস্তে দৌড়ালে রান আউট, আর জোরে দৌড়াইলে হাঁপিয়ে গেলেন, পরবর্তীতে হাঁপিয়ে তো আমার ব্যাট ধরা লাগে। তো আপনার চিন্তা করতে হবে সমগতির সংকোচনে থাকে। হেভি জোরে গেলেন, সংকোচন মানে কি মানে স্থিতি স্থাপন, এটাকে বলা হয় ইলাঙ্গেশন এট ব্রেক, ইংলিশে বলা হয়। অর্থাৎ আপনি এমন ভাবে প্রসারিত হবেন, আবার এমন ভাবে সংকুচিত হবেন, সমতা বজায় থাকবে। আপনার খেলা দ্রুত দৌড়িয়ে রান খেলেন, হাঁপিয়ে গেলেন, যে আমার তো ওখানে ব্রেক বেশিক্ষণ সময় পাওয়া যায়নি, ওই হাঁপানোর উপরে আপনি ব্যাট করতে যে শক্তি সামর্থ্য নাও থাকতে পারে, ব্যালেন্সটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার সমতা বজায় রেখে যে কাজ করা হয় সেটি হচ্ছে সমগতির সংকোচন। এটা মাথায় রাখতে হবে। ভালো করে প্রশ্নগুলো দেখে নিয়মিত অংশ পাবেন, বই থেকে পড়ে নেবেন। এরপর আসবে মোটর ক্ষমতার উপাদান রয়েছে। আচ্ছা, মোটর ক্ষমতাটা কি এটাই তো জানতে হবে। বুঝতে চাই না মোটর ক্ষমতার উপাদান কয়টি ও কি কি? মোটর ক্ষমতার উপাদান কয়টি ও কি কি? তাহলে মোটর ক্ষমতার উপাদান কয়টি ও কি কি, এটা আগে মোটরটা কি সেটাই জানতে হবে। একটা ছড়া দেখেন, আমি এর 5টি উপাদান হচ্ছে 5টি।
মোটর ক্ষমতা উপাদান কয়টি? এর মধ্যে হয়তো লেখা বুঝতেছে না, আপনার লেখার উপরে লেখা চলে যাচ্ছে তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মোটর ক্ষমতা উপাদান এই 45 সংখ্যা। এই 40 খুব সমস্যা। তার জন্য মোটর, আচ্ছা মোটর মানে কি? আমরা বলি যে মোটর গাড়ি, গাড়িটা যেমন সচল থাকে, চলে, চলা অবস্থায় আমরা মোটর বলি। আগে মা বাবারা গ্রামের ভাষায় গাড়িকে মোটর বলতো। জানি না আপনারা শুনেছেন কিনা। যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, এটাকে আমরা মোটর বলি। মোটর মানে, মোটর ইংরেজি শব্দের অর্থ চলাচল করা। মোটর মানে কি? চলাচল করা। একটা গাড়ি যখন চলাচল করছে তখন তাকে আমরা মোটর বলি। ঠিক আমাদের দেহটাকে যদি আমরা মোটর বলি, আমাদের দেহের কয়েকটা সঞ্চালন মানে কয়েকটি সঞ্চালন উপাদান আছে। সেই উপাদানগুলো নিয়ে আছে মোটর উপাদান। এই উপাদান কয়টি? এটা আমি তোমার ভাবতে পারছি না। উপাদান হলো পাঁচটি। এই উপাদান পাঁচটি। আমি একটু নিচ দিলাম। উপাদান কয়টি? পাঁচটি। লেখে নেন এই পাঁচটি। উত্তর, উত্তর একটু সরাসরি লিখে দিন। উপাদান পাঁচটি। এক নম্বর হচ্ছে হৃদ, শ্বসনতান্ত্রিক, হ্যাঁ, শ্বসনতান্ত্রিক উপাদান। যে মাত্রা নেই না, তোমাকে লেখে নেন, হ্যাঁ, এটা লেখে নেন। পাঁচ নম্বর হলো পেশি শক্তি। এই পাঁচটা, এই পাঁচটা দিয়ে আমাদের দেহ চলে। ঠিক আছে, মনে রাখবেন আমাদের এই এই পুরো বডিটা চলে এই পাঁচটা উপাদান দিয়ে। সেই জন্য এগুলোকে বলা হয় মোটর উপাদান বা মোটর ক্ষমতা উপাদান কয়টি ও কি কি? উত্তর হবে মোটর উপাদান উত্তর হচ্ছে পাঁচটি। যথা হৃদ, শ্বাসনতান্ত্রিক উপাদান, দেহ উপাদান। দেহ উপাদান বলতে আমাদের ফুল দেহটা যখন হয়, মানে গঠন হয়, সেটাকে দেহ উপাদান বলে। পেশি শক্তি, পেশি ও পেশি সহনশীল আছে আমাদের এই হাতের বা আমাদের এই আর্ম। মনে করেন আমার এই হাতের উপরে 5 কেজি সহনশীল, আমি যদি 10 কেজি দিই তাহলে কি হবে? সেটাকে আর ফুলতে থাকবে? পারবে না। আমার একটা সহনশীলতার কার্যক্ষমতা আছে। তাহলে দেহ উপাদান, পেশি সহনশীলতা, পেশির একটা সহনশীলতার উপরে, আর নমনীয়তা ধৈর্য সহ্য, এগুলো। আর একটা হচ্ছে পেশি শক্তি। পেশি শক্তিতে না থাকলে তো আমি কাজ করতে পারবো। এই পাঁচটা উপাদান নিয়ে আমার দেহ সঞ্চালনটা। তাহলে পরের প্রশ্নে চলে যাই। মোটর ক্ষমতার উপাদান পাঁচটি লিখে দিলাম, হ্যাঁ, বুঝতেছি বিশাল একটা সমস্যা। একটু মানে পরে শেষ করে দিতে বড় প্রশ্ন দিয়ে তো প্রশ্নগুলো লিখে নেওয়া হয়েছে। আচ্ছা, পর্যায়ক্রম, আমি মনে হয় ভুলে গেছি। পর্যায়ক্রম কি? পর্যায়ক্রম কি? হ্যাঁ, এটা পর্যায়ক্রম প্রশ্নটা হলো 27 নম্বর। আচ্ছা, এখন আমার হবে হলো আমার প্রশ্নটা থাকবে।
আমি কি পর্যায়ক্রম, পর্যায়ক্রম হচ্ছে সামান্যীকরণেরই একটা অংশ পর্যায়ক্রম। বলছে যে ধরেন আপনার উদাহরণ দিলে আপনার উদাহরণ সংখ্যা বইয়ের বেশি 10 জন প্লেয়ার খেলবে, কিন্তু আমার তো ওই 10 জন প্লেয়ারই নেওয়া হয় না, নেওয়া হয় কি করা হয় কয়েকজন বেশি নেওয়া হয়, হয় কিনা? আমার এই যে ফুটবল খেলায় কমপক্ষে 20 জন মতো প্লেয়ার থাকে, কারণ একটা প্লেয়ার যারা পর্যায়ক্রমে ভালো দিকে থাকে তাদেরকে মাঠে নামানো হয়, তাই না? এই পর্যায়ক্রম অনুযায়ী ব্যবস্থা নিয়ে মাঠে নামানো হয়। আর কয়েকজন দেখবেন যে কিছুক্ষণ পরে চেঞ্জ করা হয়, অসুস্থ হতে পারে, ব্যথা পেতে পারে, ইনজুরি হতে পারে। এই যে পর্যায়ক্রম অনুযায়ী এর মধ্যে যাদের আবার নামানো হয় তাদের মধ্যে আবার ভালো মন্দ পর্যায় করে তারপরে নামানো হয়। এই যে সামান্যীকরণ, এটাকে আরেকটা কথা হচ্ছে সামান্যীকরণ বল, অর্থাৎ যে যার যে অবস্থান সে অবস্থানে ঠিক রেখে যথার্থতা বজায় রেখে যে সামনে সাজানো হয় বা যে পর্যায়ে রাখা হয় সেটি হচ্ছে পর্যায়ক্রম। বুঝতে পারছেন আমার কথা? ক্লাসে আসবেন রেগুলার, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। একদিন এসে সব বুঝে যাবেন। পর্যায়ক্রমটা কেমন বিষয়, যে যার যেখানে অবস্থান, যার যে পরিস্থিতিটা, আমরা যে ভালো তাকে ভালো, এক রোল নাম্বার তো আর দুই তিনটা হয় না, দুই রোল নাম্বার তো দুই তিনটা হবে না, এই ধারাবাহিক ভাবে একটা সাজানো ইয়া, মানে মেধা অনুযায়ী দক্ষতা অনুযায়ী বলতে পারেন, যে কোনো ভাবে যার যে অবস্থান সে অবস্থানের প্রেক্ষিতে যে সমাধান করা হয় তাকে কি বলা হয় পর্যায়ক্রম বলা হয়। এরপরে আছে মাত্রাতিরিক্ত চাপ কি, 26 নম্বর। মাত্রাতিরিক্ত চাপ কি, এটাকে অনেক সময় ওভারলোড বলে, প্রশ্নটা আছে। মাত্রাতিরিক্ত চাপ এটা হচ্ছে সাবজেক্টের সাথে সাথে যে একটা প্রশ্ন নাম্বার দিয়ে দেন। তাহলে মাত্রাতিরিক্ত চাপ কি, আমি আহ পাঁচ পাঁচ সাতটা প্রশিক্ষণ একসাথে নিতে পারবো। যদি আমি 15-20টা একসাথে প্রশিক্ষণের ধাপ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে যাবে না? আপনার চাহিদা আছে 2টা, দিয়ে দিলাম 10টা, তাহলে কি হবে, আপনার জন্য কি হবে, মাত্রাতিরিক্ত চাপের সৃষ্টি হবে। অর্থাৎ আপনি যতটুকু পারেন তার থেকে অনেক বেশি আপনার উপর প্রেসার দিয়ে দেওয়াটাই হবে কি মাত্রাতিরিক্ত চাপ। এটা মাথায় রাখবেন। সহজ একটা প্রশ্ন, ওয়েট ট্রেনিং কি? ওয়েট দেন সবাই হেডার দেন, ওয়েট, ওয়েট ট্রেনিং। আচ্ছা ওয়েট ট্রেনিংটা লেখা না লাগে, ওয়েট ট্রেনিংটা কি, ওয়েটটা কি, এই ওয়েট সে ওয়েট না, ওয়েট মানে ওজন, যে ওয়েট মানে যে এইচ টি ওয়েট, ওয়েট মানে এটা মানে ওজন, এটা বোঝানো হয় না। আবার ডাব্লিউ যে ওয়েট কি, ওয়েট ওয়েট মানে আচ্ছা অপেক্ষা করা, ওয়েট মানে কি অপেক্ষা করা বা দাঁড়ানো, দাঁড়ানো এটাও না, তাহলে কোনটাকে বোঝানো হয়েছে, এই ওয়েট, এই ওয়েট কোনটা, এই ওয়েটটাই বোঝানো হয়েছে, কিন্তু কোন ওয়েট সেটা আমি অনেক সময়, আমরা অনেক সময় বলি তোর চরিত্র কোনো ওয়েট কি, আমরা বলি রে তো কোনো ওয়েট মানে ওয়েট ওজন বলতে ওই ওজনটাকে বোঝানো হয়, কিন্তু আমার এর মধ্যে একটা কি মূল্যবোধের বিষয়টাকে বোঝানো হয়, তাই না? আমরাই বলি, ইভেন আপনি ও যদি একটা খারাপ, কি নাম তোমার, মৌসুমী, মৌসুমী যদি খারাপ কাজ করে তানিয়া যদি দেখে, একদিন দেখলো, তারপর একদিন আবার ওইরকম আরেকটা কাজ, তো চরিত্র এরকম হয়েছে, এরকম তুমি মানে যদিও ভাষাটা তোমার মধ্যে রয়েছে কিন্তু এর সংজ্ঞাটা জানবে এরকম হচ্ছে, তার মানে কি এই যে একটা আনইউজফুল কাজ করে, হ্যাঁ? তাহলে কি বললাম, ওয়েট ট্রেনিং হচ্ছে তোমার একটা একটা চারিত্রিক মূল্যবোধ, হ্যাঁ, এই মূল্যবোধটাই আছে ওয়েট ট্রেনিং। ওয়েট মানে তোমার একটা ধারণ ক্ষমতা। আর একটা ওয়েট ট্রেনিং হচ্ছে ভারোত্তোলন, সেটা একটা খেলা, এই ভারোত্তোলন খেলাকে ওয়েট ট্রেনিং বলে। তোমার এটার সাথে মূলত মূল্যবোধের বিষয়টা রিলেটেড। আমরা বেশিরভাগ সময় চরিত্রের কোনো ওয়েটিং, তুই সমাজের কোনো ওয়েটিং, ক্লাসের মধ্যে তো কোনো ওয়েট আছে, তোর সাথে বাড়ানো যায় না। এরকম আছে না, আমরাই বলি। তো বিষয়টা আছে মূল্যবোধের সাথে রিলেটেড। আর সরাসরি ওয়েটের সঙ্গে যদি দেয় ভারোত্তোলন খেলা সংক্রান্ত যেসব
ট্রেনিং বা প্র্যাকটিসের বিষয়ে জানা হয় তাকে ওয়েট ট্রেনিং বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন আছে শক্তি কি? হুম, শক্তি কি? এর প্রশ্নটা কে পারবে? শক্তি কি? শক্তি কি? সামর্থ্যকে শক্তি বলে। ফাইন, এটা শুধু বিজ্ঞানসম্মত সংজ্ঞা। বিজ্ঞান একেবারে ফিজিক্স এই সংজ্ঞা আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন কি কাজ বলেন তো? কাজ কাকে বলে এটা জানেন? কাজ কাকে বলে এটা জানেন? হ্যাঁ, না কাজ কাকে বলে জানেন? সায়েন্স, সায়েন্স মানে সায়েন্সের ভাষায় আমি ডাস্টারটাকে এখান থেকে একটু সরাইছি মানে আমার কাজ হয়েছে। কাজ কাকে বলে? কোনো কিছু কোনো বস্তু সরানোর আগে কাজ করে, হ্যাঁ? আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যদিও, তাহলে আরো ভালো লাগছে। তাহলে কোনো বস্তু সরানোর আগে কাজ করে। আর শক্তি কাকে বলে? ওই জিনিসটা সরানোর সামর্থ্য হচ্ছে শক্তি। অর্থাৎ আমি যদি শক্তি দিয়ে সরাইতে না পারি তাহলে তো কাজ হচ্ছে না। আচ্ছা, এখানে শক্তি বলতে আমি যে কোনো একটা ইভেন্টে শক্তি সামর্থ্য আর ধৈর্যশীল ভাবে অংশগ্রহণ করার সামর্থ্যকে শক্তি বলবো। কি বলবো? খেলাধুলার শক্তি কাকে বলবো? যে কোনো একটা ইভেন্ট, ইভেন্ট মানে আমার খেলাধুলো ইভেন্ট। আমাদের বাংলাদেশে কয়টি ইভেন্ট আছে? 21টি ইভেন্ট আছে। আমাদের টোটাল বাংলাদেশে কয়টি খেলা আছে জাতীয়? আমাদের জাতীয় খেলা যদি 8টি হোক, তবু আমাদের দেশে মোটামুটি 21টা খেলা বিকেএসপি অর্থাৎ বাংলাদেশের ক্রীড়া যে প্রতিষ্ঠানটা সেখানে 21টা ইভেন্ট নিয়ে কাজ করে। তো 21টা ইভেন্ট নিয়ে আমরা বাংলাদেশের প্রধান প্রধান খেলা বলে থাকি, বিকেএসপির একজন সদস্য। তো তাহলে ওই 21টা ইভেন্টের যে কোনো একটা ইভেন্টে আপনি যখন অংশগ্রহণ করবেন, সেটা শক্তি সামর্থ্য এবং আপনার দক্ষতা দিয়ে শেষ করার যে একটা শুরু এবং শেষ করার যে একটা মানসিক অবস্থা, সেটা হচ্ছে শক্তি। শক্তিটা আছে কি? এখানে কিন্তু কাজ করার সামর্থ্যকে দেখছি না আমরা। আমরা কোনটা দেখছি? যে কোনো একটা খেলাধুলায় অংশগ্রহণ করে আমি করতে পারবো, এই খেলাটার সমাধান নামাইতে পারবো, এরকম একটা মানসিক অবস্থায় আছে কি? শক্তি। বুঝা গেল? আমাদের আরেকটা বিষয়, আপনাদের কেউ যদি বলে যে এই শারীরিক শিক্ষার মূল তত্ত্বটা কি? শারীরিক শিক্ষা যে অর্জন করতেছেন আপনি, এর মূল থিমটা কি? খেলাধুলো দ্বিতীয় ধাপে যান, এর মূল থিমটা কি? এই জন্য ক্লাসে আসতে হবে। শারীরিক শিক্ষার মূল কথা হলো, এটা মনে রাখবেন, সুস্থতা। এটা আমাদের মূল কথা। আমরা যেন অসুখ না হয়, সুস্থতা থাকার জন্যই আমরা এই শারীরিক ইভেন্টসটা করে থাকি। ঠিক আছে, এটা মূল কথা। যত কথাই পান, শারীরিক শিক্ষার মূল কথা কি? সুস্থ, মানে আপনার জন্য শরীরটা ঠিক থাকে। বুঝা গেল? কেউ প্রশ্ন করলে শারীরিক শিক্ষার মূল কথা কি? সুস্থতা। আর তখন শারীরিক শিক্ষা কি কি ইভেন্ট নিয়ে ক্লাস করে? তিনটা মূল ইভেন্ট আপনার ক্লাসে থাকে, এগুলো মানসিক, হ্যাঁ, শারীরিক, আরেকটা সামাজিক। এই তিনটা আছে শারীরিক শিক্ষার মেইন থিম। আর এইগুলো সব প্রধান মূল কথা কি? আপনি সুস্থ থাকবেন, এটা দেখুন কোনো বিরাম ওয়ার্ম আপ করে হাঁটে, মানে কি? সুস্থ থাকতে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন রেগুলার ক্লাসে আসলে। আর শারীরিক শিক্ষার তিনটা মূল লক্ষ্য আছে, সেটা হলো প্রথম আপনার মানসিক ভাবে সুস্থ হওয়া। কিভাবে? আমি এর আগে বললাম যে আপনি ধরেন যে আহ, শরীর সব ঠিকঠাক আছে, কিন্তু আপনার মাথায় ব্যথা করছে। তাহলে কি হবে? আপনি শরীর খুব সুন্দর, মাথায় কোনো উঠতেই পারছেন, আছে না ভাই? মাথা ব্যথা করতেছে, আছে একদম না কোনো ভুল হচ্ছে, এতই মাথা ব্যথা করছে যে আমার খাইতেও ভালো লাগছে না। ইভেন ভালো একটা কাজ আমি যেটা পারি সেটাও ভালো লাগতেছে। তাহলে আমার মানসিক ব্যাপারটা দেখবে শারীরিক শিক্ষা। তারপরে এখন আপনার মানসিক ব্যাপার ঠিক আছে, মানসিক ভাবে কোনো সমস্যা নেই, তাহলে হাত উঠাচ্ছে। তাহলে কি হবে? কি হবে? তাই কাজ কাজ করতে পারবেন, তাহলে শারীরিক বিষয়টাও সে দেখবে। এবার মানসিক আর শারীরিক যখন আপনি ফিট থাকবেন, তখন সমাজে আপনার গুরুত্ব আসবে। কি হবে? আপনি সামাজিকতায় ভূমিকা রাখতে পারবেন। কি কি ভূমিকা? এই খেলাধুলায় পারফরমেন্স দেখাতে পারবেন, দক্ষতা দেখাতে পারবেন। তারপর আপনি এমনকি দক্ষতার মাধ্যমে আর্ন করতে পারবেন, আয় উপার্জন করতে পারবেন। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে যারাই করেন খেলাধুলার মাধ্যমে
কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমাদের যারা জাতীয় প্লেয়ার তারা জাতীয় সামাজিক ভাবে উন্নয়ন করে ফেলছে। আমার আপনাকে আমাকে চেনে না, শাকিবকে সবাই চেনে, তাই না? আপনাকে আমাকে চেনে না, মেসিকে সবাই চেনে। কারণ কি? খেলাধুলার মধ্যে তারা সামাজিক বিস্তার লাভ করে ফেলছে। তার মানে সেটার মূল দিন কয়টা? তিনটা। আর যদি বলে একেবারে মূল কথা কি মনে থাকবে? এটাই জিনিসগুলো ক্লাসে না আসলে আপনারা বুঝতে পারবেন। রেগুলার ক্লাসে আসবেন আশা করি, তাহলে ভালোভাবে আরো বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে শর্ট প্রশ্নের ব্যাপারটা কি? মনে করেন হুবহু পরীক্ষায় মিলে যায় কম, আর মিলে যাবে কয়েকটা, অনেকগুলো পাবেন। আর অনেকগুলো ক্লাসে থাকলে আলোচনার ভিতর দিয়ে অ্যান্সার থাকে। তো এখন আমি খ বিভাগে চলে যাবো। হ্যাঁ, এই সাবজেক্টের নাম কোড সব আপনারা বাংলা করুন, লিখে নেন। আমি যে প্রশ্নগুলো দেবো এটা খ বিভাগে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ আলোচনা হবো 30টা প্রশ্ন মতো। আর মানুষ আর এটা মোসাই লাগবে। তাহলে তাহলে আমি বিভাগ নিয়ে আলোচনা করবো। পর্যায়ক্রম কি, হ্যাঁ, কত প্রকার ও কি কি সংক্ষেপে আলোচনা করবো। প্রশ্নটা বিভাগ, হ্যাঁ, বিভাগ বলে দিচ্ছি পরে। বিভাগে দেখে নাও, 2 মিনিট ক্লাস আছে, পরে আমি পরে ক্লাস